বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, প্রেমের রোমান্টিক আইকন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সেই নজরুল ইসলামই কিনা কুমিল্লার শ্বশুরবাড়ি থেকে বাসর রাতে স্ত্রী নার্গিসকে রেখে রাতের আধারে বাড়ি ছেড়ে চলে গেলেন। এরপর আর কোনো দিনই সেই শ্বশুর বাড়িতে তো এলেনই না, প্রথম স্ত্রী নার্গিসকেও আর গ্রহণ করলেন না। কি এমন ঘটেছিল সেই রাতে? কি এমন ব্যথা, কি এমন অপমান যা কবির হৃদয় বিদীর্ণ করে দিয়েছিল? আজ আমি যাচ্ছি কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী নার্গিসের স্মৃতি বিজড়িত কুমিল্লার দৌলতপুরে, যেখানে এখনো আছে সেই বাড়িটি, যেই বাড়িতে কাজী নজরুল ইসলাম ও নার্গিসের বাসর হয়েছিল। আছে কবির স্মৃতিময় অনেক জায়গা, আর আছে লোকজনের মুখে মুখে বাসর রাতে কবির বাড়ি ছাড়ার গল্প। আলী আকবর খানের হাত ধরে এই গ্রামে কাজী নজরুল ইসলাম আসছিল। এই পাশে পুকুর, নজরুল ইসলাম এখানে বসে অসংখ্য কবিতা লিখেছেন। আলী আকবর খান হচ্ছে তার মামা শ্বশুর হয়। তার ভাগ্নির সাথে যখন একটা প্রণয়ের ব্যাপার সম্পর্কে সে জানতে পারে, পরবর্তীতে সে তাদেরকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের দিন রাতের বেলা চলে গেছিল আর কি। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি বাসে করে যাচ্ছি কুমিল্লার চান্দিনা, এরপর অটোতে করে দেবিদ্বার, কোম্পানিগঞ্জ পার হয়ে যাব দৌলতপুর। বাস থেকে নেমে এখন অটো করে যাচ্ছি। কবি কাজী নজরুল ইসলামের কুমিল্লার এই দৌলতপুরে আসার ঘটনাটা খুবই নাটকীয়। কাজী নজরুল তখন 21 বছরের যুবক, সবেমাত্র সেনাবাহিনীর চাকরি শেষ করে কলকাতায় এসে থাকা শুরু করেছেন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির একটি ঘরে। পাশের ঘরেই থাকতেন কুমিল্লার এই দৌলতপুরের ছেলে আলী আকবর খান। তিনি কলকাতায় পুস্তক প্রকাশক ছিলেন। কবির সাথে আলী আকবর খানের বেশ ভালো বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্বের সম্পর্কের কারণেই নজরুল আলী আকবর খানের গ্রামের বাড়ি এই দৌলতপুর বেড়াতে আসেন। তখনও কাজী নজরুল বিখ্যাত হননি। বলে রাখা ভালো, তখন দৌলতপুর বর্তমান ভারতের ত্রিপুরার অংশ ছিল। এখানে দৌলতপুরে তখন আলী আকবর খানদের ছিল বনেদি বাড়ি, দোতলা দালান, পুকুর, শান বাঁধানো ঘাট, বাগ বাগিচা। নজরুল এখানে এলে পুকুর পাড়ে চৌচালা বৈঠকখানায় তার থাকার ব্যবস্থা হয়েছিল। কথা বলতে বলতে চলে এলাম নজরুল তোরণে, অর্থাৎ আমরা প্রায় পৌঁছে গিয়েছি। তোরণের নিচে রাস্তার পাশে নজরুলের কিছু কবিতার কোটেশন লেখা আছে। নার্গিসকে নিয়ে লেখা কবিতার 5টি লাইনও দেখলাম। এখান থেকে আরো একটু ভিতরে যেতে হবে আমাদের। আমি যখন কবির স্মৃতি বিজড়িত আলী আকবর খানের বাড়িতে পৌঁছালাম, তখন শেষ বিকেল হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আলী আকবর খানের বাড়ি। এই বাড়ির অতিথি হয়েই এসেছিলেন কবি নজরুল। পরে হয়েছিলেন এই বাড়ির সন্তান আলী আকবর খানের ভাগ্নি জামাই। আসুন বাড়িটা ঘুরে দেখি। খান বাড়ি হিসেবে এই বাড়ির তখন খুবই নামডাক। সে সময় এই বাড়ির পুরুষদের পাশাপাশি মেয়েরাও অনেকেই শিক্ষিত ছিলেন। আলী আকবর খানের বড় বোন আসমাতুন নেসার বিয়ে হয়েছিল দৌলতপুর গ্রামে। স্বামী মারা গিয়েছিলেন। তার এক কন্যার নাম সৈয়দা খাতুন, ডাকনাম দুবরাজ। মামারা আদর করে ডাকতেন যুবরাজ বা জুবি। জুবির বয়স 16, দেখতে ভারী সুন্দর। তিনি 1920 সালে উচ্চ প্রাথমিক পাশ করেন। আরবি ফার্সি জানা সহ হারমোনিয়াম বাজিয়ে চমৎকার গানও গাইতে পারেন। বেড়াতে আসা অতিথি নজরুল বাড়ির বাইরের ঘরে থাকলেও ভিতর বাড়িতে প্রবেশের বাধা ছিল না। সুদর্শন যুবক, ঝাঁকড়া চুল, সারাদিন হাসি খুশিতে মেতে থাকতেন। অন্যদের মজিয়ে রাখতেন, গান গাইতেন, গ্রামের ছেলেমেয়েদেরও গান শেখাতেন। কখনো কখনো জ্যোৎস্না রাতে বাঁশিতে সুর তুলতেন। নজরুল এ বাড়িতে বেড়াতে আসার মাসখানেক পর সৈয়দার বড় ভাই আব্দুল জব্বারের বিয়ে হয় মামাতো বোন আম্বিয়া খানম মানিকের সঙ্গে। সেই বিয়েতে সৈয়দা গানও গিয়েছিলেন। আর এই অনুষ্ঠানেই দেখা হয় নজরুলের সঙ্গে সৈয়দা বা নার্গিসের। অতঃপর অন্তরঙ্গতা। সৈয়দা খাতুনের নাম পরিবর্তন করে কবি নজরুল ইসলামই তার নাম দিয়েছিলেন নার্গিস, যার অর্থ ইরানি ফুল। আলী আকবর খানের আরেক বিধবা বোন একতারুন্নেসা ভাইদের বাড়িতেই থাকতেন। নিঃসন্তান একতারুন্নেসা নজরুলকে অত্যন্ত স্নেহ করতেন। নজরুলও তাকে মা বলে ডাকতেন।
একতারুন্নেসার আগ্রহেই নজরুলের সঙ্গে নার্গিসের বিয়ের কথা হয়। বিয়ের দিন ধার্য হয় ৩রা আষাঢ় শুক্রবার ১৩২৮ সালে, অর্থাৎ ১৭ই জুন ১৯২১ সালে। বিয়েটা ধুমধাম আড়ম্বরপূর্ণ করার চেষ্টা করেন আলী আকবর খান। নিমন্ত্রণ পত্রে পাত্রকে গৌরবান্বিত করে তোলেন তিনি। এই নিমন্ত্রণ পত্র কলকাতার পত্রিকায়ও প্রকাশিত হয়। নজরুল এই বিয়েতে কতটা উৎসাহী ছিলেন তার আভাস পাওয়া যায় বন্ধুদের কাছে লেখা তার চিঠিতে। দৌলতপুর থেকেই তিনি নার্গিস সম্পর্কে লেখেন, প্রিয় জনমের হারানো গৃহলক্ষ্মী প্রিয়া। তার বাইরের ঐশ্বর্য যথেষ্ট, অর্থাৎ নার্গিস সুশ্রী এবং নজরুলের প্রিয়া ইত্যাদি। বিয়েতে ধুমধাম গান বাজনা চলে বিয়ের ৭ দিন আগে থেকে। বাদ্যকর বয়াতি এলেন ওস্তাদ আলাউদ্দিন খানের ভাই বংশীবাদক আফতাবউদ্দিন খান, স্থানীয় জমিদার, হাই স্কুলের প্রধান শিক্ষক। কুমিল্লা শহর থেকে এসেছিলেন আলী আকবর খানের বন্ধু বীরেন সেনগুপ্ত, তার মা বিরোজা সুন্দরী ও পরিবারের সবাই। বিরোজা সুন্দরীকে কাজী নজরুল মা ডাকতেন। বিয়ের দেনমোহর ছিল ২৫,০০০ টাকা। বিত্তশালী বনেদি পরিবার, তবু সেই আমলে ২৫,০০০ টাকা দেনমোহর অবিশ্বাস্য। আলী আকবর খানদের এই বাড়ি দেখা শেষ করে এখন যাচ্ছি পুকুর ঘাটে, যে পুকুরের পাড়ে গাছের ছায়ায় বসে কবি অনেক কবিতা গান লিখেছিলেন। পুকুর ঘাটের পাড়ে করা হয়েছে স্মৃতিস্তম্ভ। কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য রয়েছে। কি দুর্ভাগ্য আমাদের, জাতীয় কবির ভাস্কর্য আজ ক্ষতবিক্ষত। এই শান বাঁধানো ঘাটেই নজরুল মন ভুলানো বাঁশি বাজাতেন, কবিতা আর গান লিখতেন। পাশেই দেখলাম একটা ফলক, তাতে লেখা এই গাছের নিচে নজরুল তার বিখ্যাত পাপড়ি খোলা কবিতাটি লিখেছেন। কিন্তু সেই গাছ আজ আর নেই। নজরুল দৌলতপুরে বসেই ১৬০টি গান এবং ১২০টিরও মতো কবিতা রচনা করেছিলেন। উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে বেদনা অভিমান, অবেলা, অনাদৃতা, পথিক প্রিয়া, বিদায় বেলা প্রভৃতি। তাই নজরুলের জীবনে যদি নার্গিস না আসতেন তাহলে হয়তো বাংলা সাহিত্যের ভান্ডারের এই অমূল্য সম্পদ থেকে আমরা বঞ্চিত হতাম। বাড়ির সীমানায় কবি নজরুল মঞ্চও করা হয়েছে। এই সেই ঘর, যে ঘরে হয়েছিল কবি নজরুল আর নার্গিসের বাসর। আর সেই রাতেই নজরুল বাসর ছেড়ে চলে গিয়েছিলেন সদ্য বিবাহিত স্ত্রী নার্গিসকে রেখে। পরবর্তীতে আর কোনোদিনও ফেরেননি নজরুল, গ্রহণও করেননি নার্গিসকে। কিন্তু কি এমন ঘটেছিল যে বাসর রাতে কবি নজরুল ভালোবাসার মানুষ নার্গিসকে ফেলে চলে গিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর আছে নজরুলের চিঠিতে। বিয়ের কয়েকদিন পর নজরুল ইসলাম আলী আকবর খানকে একটি চিঠি লেখেন। সাত করে পথের ভিখারি সেজেছি বলে লোকের পদাঘাত সইবার মতন ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি। আপনজনের কাছ থেকে পাওয়া এমন অপ্রত্যাশিত এত হীন ঘৃণা অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে। আঘাত এসেছে আপনজন অর্থাৎ নার্গিসের কাছ থেকে। উপলক্ষ পথের ভিখারি অর্থাৎ দারিদ্রতা। নজরুলের সহায় সম্বল অর্থ সঙ্গতির বিষয়ে যেমন আলী আকবর খান জানতেন, তেমনি জানতেন বাড়ির অভিভাবকরা। বাড়ির বয়োজ্যেষ্ঠদের অনেকেই তাকে ছন্নছাড়া বাউন্ডলে উড়ে এসে জুড়ে বসা ছেলে বলে ভাবতেন। বিবাহে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কৌতূহল স্বাভাবিক ছিল যে ছেলে কি করে, কি আছে তার, বউ নিয়ে রাখবে কোথায়, বিয়েতে বরপক্ষের কেউ আসেনি কেন, বর্ধমানে কি বা আছে তার। নজরুলের বিষয় বৈরাগ্য বা দারিদ্রতা নিয়ে বাড়ির দাসদাসীরাও ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়েনি। আগে হয়তো এইসব বিষয় আমলে নেননি নার্গিস। বাসর সাক্ষাতেই হয়তো নার্গিস এসব নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আর পরিণাম সংঘাত। নজরুলের চিঠি তারই ইঙ্গিত দেয়। নজরুল নার্গিসকে বলেছিলেন ওই পরিবেশ ছেড়ে ওই রাতেই মানে বাসর রাতেই যেন নার্গিস নজরুলের সঙ্গে দৌলতপুর ছেড়ে আসে। নার্গিস ওই মুহূর্তে অমন সিদ্ধান্ত নেবার মতো সাহস পাননি।
আলী আকবর খানকে লেখা চিঠিতে নজরুল আরও লিখেছিলেন, দোয়া করবেন যেন আমার এ অভিমান চোখের জলে ভেসে যায়। সে অভিমান আর ভাঙেনি। শ্রাবণ গেছে, ভাদ্র আশ্বিন, শীত গেছে, তিনি আর কখনোই দৌলতপুর ফিরে আসেননি। নিরুপায় আলী আকবর খান মাস 3 পরে কলকাতার তালতলা লেনে নজরুলের সঙ্গে দেখা করেন। তিনি তাকে বুঝিয়ে সুঝিয়ে নমনীয় করেন এবং নজরুলও তাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি চিঠি দিয়ে জানাবেন যে কবে তিনি দৌলতপুর যাবেন। নার্গিস পথ চেয়ে রইলেন। দীর্ঘ সেই পথ চাওয়া। নার্গিস ছিলেন সুন্দরী, তরুণী। বিয়ের ক্ষণে স্বামী ছেড়ে গেছে। স্বামীর কাছ থেকে তালাক নিয়ে অন্যত্র বিয়ে করাটাই স্বাভাবিক ছিল, কিন্তু নার্গিস তেমন কিছুই করলেন না। পথ ভোলা পথিকের পথ চেয়েই রইলেন। নজরুলের গ্রামের বাড়ি চুরুলিয়ায় দালান কোঠা ছিল না, কিন্তু সাধারণ গৃহস্থের উপযুক্ত বসত বাড়ি ছিল। নার্গিসকে সেখানে সসম্মানে রাখতে পারতেন নজরুল। কলকাতায় বা কোথাও কষ্টে সৃষ্টি দুজনে থাকতেও পারতেন, কিন্তু তা হয়নি। সম্পর্কটা যে শুরুতেই বিষিয়ে গেছে। নজরুলের হৃদয়ে অপমানের আগুন জ্বলেছে। পুঞ্জীভূত নানা অভিমানী বিদ্রোহ হয়ে ফুটে ওঠে বিদ্রোহী কবিতায়। বিদ্রোহী লিখে নজরুল হলেন বিখ্যাত। নার্গিসকে যখন বিয়ে করেছিলেন পরিচিতি ছিল না, খ্যাতি ছিল না। যখন খ্যাতি হলো, কবি তখন নার্গিসের নাগালের অনেক বাইরে। কবি নজরুল এই কুমিল্লায় কান্দিপাড়ের মেয়ে প্রমীলা দেবীকে দ্বিতীয় বিয়ে করলেন। নার্গিস বিশ্বাসই করতে পারেননি, ভাবতে পারেননি যে তাকে পথে ফেলে নজরুল প্রমীলাকে নিয়ে ঘর বাঁধবেন। ভরণ পোষণ দাবি করে, দেনমোহর দাবি করে নার্গিস লড়তে পারতেন, কিন্তু তিনি তা করেননি। দেনমোহর ছিল 25,000 টাকা। এত টাকা একসঙ্গে একত্র করার মতো সক্ষমতা নজরুলের ছিল না। ক্ষণিকের ভুলের প্রায়শ্চিত্ত করতে নার্গিস অনেক বছর দৌলতপুরেই ছিলেন। চিঠি লিখেও কবির কাছ থেকে পাননি সাড়া। মামা আলী আকবর খান কলকাতা ছেড়ে ঢাকায় পুস্তক ব্যবসায় মন দেন। ঢাকার বাংলা বাজারে বাড়ি বানান। নার্গিসকে ঢাকায় নিয়ে আসেন। নার্গিস আবার পড়াশোনা শুরু করেন। 14 বছর পর 1935 সালে প্রাইভেট পরীক্ষা দিয়ে নার্গিস ম্যাট্রিক পাশ করেন। 1937 সালে অর্থাৎ 32 বছর বয়সে ইডেন গার্লস কলেজ থেকে আইএ পাশ করলেন। নার্গিস সাহিত্য চর্চাও করতেন। তার কবিতায় নজরুলকে না পাবার ব্যথা, বিরহ, একাকিনী থাকার কষ্ট মূর্ত হয়ে উঠত। একাধিক উপন্যাস নার্গিস লিখেছিলেন। উপন্যাসগুলোতে স্বামী কর্তৃক অবহেলিতা স্ত্রীর আক্ষেপে ভরপুর। আর এমনি একটি উপন্যাস তাহমিনা। পারস্যবীর রুস্তম কর্তৃক ফেলে যাওয়া স্ত্রী তাহমিনার বিলাপ নার্গিস সবিস্তারে লিখেছেন পুরুষ জাতির নির্দয়তা, পাষাণচিত্ততা। তাহমিনা পড়ে নজরুল তার উত্তরে লেখেন কবিতা হিংসাতুর। নজরুল নিজেও যে ব্যথিত এ কবিতায় সে কথাই জানিয়েছিলেন। নার্গিসের লেখা উপন্যাস ধূমকেতু এবং পথের হাওয়াও নজরুলকে উপলক্ষ করে। নার্গিসের এমন জীবনের জন্যে আলী আকবর খান ব্যথিত ছিলেন। তার প্রকাশনা সংস্থার স্বত্ব এবং ঢাকার বাড়ি তিনি নার্গিসকে দিয়েছিলেন। বাড়ির নাম চিরকালই ছিল নার্গিস ম্যানশন। কিন্তু নজরুল কি সত্যিই ভুলতে পেরেছিলেন নার্গিসকে? 15 বছর পর একটি আবেগময় চিঠি লেখেন নার্গিসের কাছে, যা হৃদয় ছুঁয়ে যায়। যেই চিঠিখানা বিশ্বের সেরা ভালোবাসা তথা প্রেমপত্রের একটি। নজরুল নার্গিসকে কতটুকু ভালোবাসতেন সেটাই চিঠিতেই ফুটে উঠেছে। নার্গিসকে লেখা কবির সেই প্রথম ও শেষ চিঠি। 106 আপার চিতপুর রোড, গ্রামোফোন রিহার্সাল রুম, কলকাতা, 7 জুলাই 1937। কল্যাণী আসু, তোমার পত্র পেয়েছি সেদিন। নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে মেঘ মৃদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনি এক আষাঢ়ে এমনি এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল। তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার। এই আশার আমায় কল্পনায় স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেই। তুমি বিশ্বাস করো, আমি যা লিখছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যা।
তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্যে আমার হৃদয়ে কি ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, যে রূপকে আমার জীবনে সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সে রূপ আজও স্বর্গের পারিজাত মান্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার বক্ষে। অন্তরের সে আগুন বাইরের সে ফুল হারকে স্পর্শ করতে পারেনি। তুমি ভুলে যেও না, আমি কবি। আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয়। আমার আঘাত বর্বর কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তর্যামী জানেন তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। তোমার আজিকার রূপ কি জানি না, আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না। পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদি পাঠ। জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি। আজকার তুমি আমার কাছে মিথ্যা, ব্যর্থ, তাই তাকে পেতে চাইনি। জানি না হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব, অধিকতর বেদনা পাব, তাই তাকে অস্বীকার করেই চলেছি। দেখা নাই হলো এ ধুলির ধরায়। প্রেমের ফুল এই ধুলিতলে হয়ে যায় ম্লান, দগ্ধ, হতশ্রী। তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো, আমাকে চাও, ওখান থেকেই আমাকে পাবে। লাইলি মজনুকে পাইনি, শিরি ফরহাদকে পাইনি, তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়তমাকে পায়নি। আত্মহত্যা মহাপাপ, এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য, আত্মা অবিনশ্বর। আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠের স্পর্শ যদি পেয়ে থাকো, তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে? তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মানুষ ইচ্ছে করলে সাধনা দিয়ে, তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে। তবেই পাবে আনন্দ মুক্তি, তবেই হবে সর্বদুঃখের অবসান। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন। আমি সংসার করছি, তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে। সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা, সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায়। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তোমার জ্বর হয়েছিল। বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখে ছিল জল, হাতে সেবা করার আকুল স্পৃহা, অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্যে করুণ মিনতি। মনে হয় যেন কালকের কথা। মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না। কি উদগ্র অতৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ারই সেদিন এসেছিল। সারা দিন রাত আমার চোখে ঘুম ছিল না। যাক, আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সেই পথ থেকে ফেরানোর, আর তার চেষ্টা করো না। তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি। যেখানেই থাকি বিশ্বাস করো, আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমায় যত মন্দ বলে বিশ্বাস করো, আমি তত মন্দ নই। এই আমার শেষ কৈফিয়ত। ইতি নিত্য শুভার্থী নজরুল ইসলাম। এই ব্যর্থ প্রেমী নজরুলের কলমে জন্ম দেয় বিদ্রোহী ধূমকেতু প্রেমের গান অগ্নিবীণার সুর। নার্গিস ছিলেন সেই আগুনের পরশমণি, যাকে ছুঁয়ে নজরুল জ্বলে উঠেছিলেন। তাদের সম্পর্ক একটি প্রজন্মকে শিখিয়েছে ভালোবাসা কখনো কখনো সমাপ্ত হয় না, শুধু রূপ বদলায়।
হয়ে ওঠে ইতিহাস। আর সেই ইতিহাসই আজ আমরা জানলাম। এই গল্পটা শুধু নজরুল আর নার্গিসের নয়, এটা ভালোবাসা, অভিমান, আত্মমর্যাদা আর প্রত্যাশার এক চিরন্তন দ্বন্দ্ব। এই গল্পটা শুধু নজরুল আর নার্গিসের নয়, এটা ভালোবাসা, অভিমান, আত্মমর্যাদা আর প্রত্যাশার এক চিরন্তন দ্বন্দ্ব। কবি নজরুলের জন্য অপেক্ষা করেছিলেন নার্গিস 17 বছর। তারপর 1938 সালে তিনি বিয়ে করেন কবি আজিজুল হাকিমকে। বিবাহিত জীবনে নার্গিস ছিলেন এক ছেলে ও এক মেয়ের জননী। 81 বছর বয়সে 1985 সালের 2রা জুন সৈয়দা আসার খানম নার্গিস যুক্তরাজ্যের ম্যানচেস্টারে তার একমাত্র পুত্র ডাক্তার ফিরোজের বাসায় মৃত্যুবরণ করেন। আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।